আরও অনেক অর্গান দেখতে পারি, বাট বোনস যখন আমরা হাড় ভেঙে যায় তখন আমরা প্রথম আগে ছুটি এক্স রে করাতে। তার কারণটা হচ্ছে এক্স রেটা বোনসটা সব থেকে বেটার দেখা যায় এবং একমাত্র এক্স রেতেই দেখা যায় বোনসটা ঠিক করে। তা আমি আজকে এখানে যেটুকু বলবো সেটুকু সামান্য বলবো, সেটা হচ্ছে যে বোনসের সম্বন্ধেই বলবো এবং আমাদের এই হিউম্যান স্কেলিটন যেটা আছে তার উপরে কিছু কথা বলবো। প্রথমত আমরা মহিলারা নিজেদের টেক কেয়ার করি না ঠিকঠাক, এবং যেখানে আমরা এখন যেহেতু আমি এই পেশায় রয়েছি তা আমাদের কাছে ম্যাক্সিমাম পেশেন্টই হয় মহিলা এবং তারা অ্যাবভ 40। তো আর মেন তাদের সমস্যা হচ্ছে হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা, ব্যাক পেনের সমস্যা আর সার্ভাইকাল পেনের সমস্যা, যেটা সবসময় সবসময় আসে এবং বলে, কিন্তু সত্যি করে বলতে ডাক্তারবাবুরা যা প্রেসক্রাইব করে তাতে খুব একটা কিছু করার আছে বলে মনে হয় না। শুধুমাত্র পেন কিলার দেওয়া বা অন্য আনুষঙ্গিক যেটা ক্যালসিয়াম, ভিটামিন D3 এইগুলো দেওয়া ছাড়া আর আলাদা করে কিছু করা যায় না আমাদের এই জেনারেল স্ট্রাকচারটায়। হ্যাঁ, যাদের কাছে অনেক মানিটারি কোনো প্রবলেম নেই তারা হয়তো আরও হায়ার কিছুতে যেতে পারে এবং অনেক টাকা খরচা করতে পারে এবং হয়তো তার এই ধরনের পেনগুলোকে কিওর করার দিকে এগোতে পারে। কিন্তু আমরা যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষরা, আমাদের পক্ষে ওই স্টেজে যাওয়া সম্ভব হয়ে ওঠে না এবং আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যাই ডাক্তারের কাছে, পেন কিলার খাই এবং ভিটামিন D3 কোনো সাপ্লিমেন্ট নিলাম, চলে এলাম, এবং কিন্তু হয়তো সেটা কতটা কারোর কাজ করে, কারোর কাজ করে না। এবার তার মানে কি ওষুধ কাজ করে না? এত এত ওষুধ যে তৈরি হচ্ছে সেগুলো নিশ্চয়ই কাজ করে, কিন্তু হয়তো আমরা প্রপার টেক কেয়ার করি না, প্রপার প্রসেসে ওগুলোকে নিই না বলে আমাদের সেইভাবে ওটা হয়তো কারোর ক্ষেত্রে কাজ করছে, কারোর ক্ষেত্রে করছে না। যাই হোক, আমি প্রথমে যেটা বলতে চাই যে আমাদের এই যে হিউম্যান স্কেলিটনে এখানে এটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট, যেটা হচ্ছে আমাদের মাথার যতগুলো হাড় আছে সেগুলোকে ক্রেনিয়াল পার্টের মধ্যে ধরা হয়। এছাড়া ধরা হয় এটা হচ্ছে ফেসিয়াল পার্ট, ফেসিয়াল বোনের মধ্যে যে অংশটা সেটা ফেসিয়াল পার্ট হিসেবে ধরা হয়। তারপরেরটা এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এখান থেকে পুরো যে স্পাইনাল কর্ডটা নিচে অবধি নেমে এসছে কক্সিস অবধি, সার্ভাইকাল স্পাইন থেকে কক্সিস, এই পুরোটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এটাকে এই মেরুদণ্ডের ওপরে আমাদের পুরো শরীরের ভরটা থাকে এবং পুরো স্ট্রাকচারটাই ধরে রাখে। আমরা যেমন জানি যে এই পুরো স্কেলিটনটাই হচ্ছে আমাদের হিউম্যান বডি ফ্রেমওয়ার্ক, এর ওপরে মাসেল, টিস্যু এবং ফ্যাট সমস্ত জমে আস্তে আস্তে আমাদের একটা বাহ্যিক স্ট্রাকচার তৈরি হয়, কিন্তু টোটাল ফ্রেমওয়ার্কটাই হচ্ছে এই বোনসটা। এই বোনসটা যদি আমরা টেক কেয়ার না করতে পারি তাহলে আমাদের ফ্রেমওয়ার্কটা অটোমেটিক্যালি ভেঙে পড়বে একটা নির্দিষ্ট টাইমের পর। আর এই ফ্রেমওয়ার্কটা তৈরির মেন টাইম হচ্ছে আপ টু 30 ইয়ার্স। আমাদের প্রত্যেকের বডির যে বোনসটা এটা গঠিত হয় 30 বছর অবধি। তারপরে আমরা যে যত সোজা আছি, যে যত বেঁকে আছি, যাই থাকি না কেন সেটা তার কর্মফল। ওই 30 বছর আমরা বোনসটাকে যেভাবে রেডি করেছি, বোনসটা আমাদের আগামী দিনে সেইভাবে চালিত করবে। 30 বছরের পর বোনসটা আমাদের থাকে বডিতে, হয়তো আমরা স্ট্রাকচারটা মেনটেন করে আছি কিন্তু আস্তে আস্তে ক্ষইতে থাকে, ও শুধুমাত্র দিতেই থাকে, তখন ও নিজেকে তৈরি করার জায়গা পায় না। কিন্তু হ্যাঁ, আমরা যদি প্রপার ওয়েতে কিছু ফুড টেক করে থাকি বা যদি আমরা প্রপার ওয়েতে নিজেদের লাইফ লিড করে থাকি তাহলে হয়তো বোনসটা অত তাড়াতাড়ি ক্ষয়ে যাবে না এবং আমরা তাকে একটুখানি আমরা নিজেদের হেল্প করতে পারবো, বোনসটাকেও ভালো রাখতে পারবো। তাই এরপরে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে লিম্স, আপার লিম্স আর লোয়ার লিম্স। আপার লিম্স আর লোয়ার লিম্সের মধ্যে আমাদের অনেকগুলো জয়েন্ট পড়ে, জয়েন্টে আমরা পরের বার বলবো, এবার আমরা শুধুমাত্র এই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে আমাদের রিব কেজ, যেটা আমাদের প্রোটেক্ট করে লাংস, ভেতরে যে অনেকগুলো অর্গান থাকে তার মধ্যে লাংস, হার্ট, এই রিব কেজটা আমাদের সবসময় প্রোটেক্ট করে থাকে। এছাড়া এটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, এখানে আমাদের কোনো বোনস নেই কিন্তু এখানে আমরা সবাই জানি আমাদের স্টমাক, লিভার, কিডনিজ, ইন্টেস্টাইনস সব আছে এই জায়গাটার মধ্যে। এই প্রোটেকশানটা হচ্ছে যখন ভগবান আমাদের শরীরটা তৈরি করেছে তার প্রোটেকশান দিয়ে তৈরি করেছে। জানে হার্ট এত সব জিনিস যার জন্য একটা ভারী প্রোটেকশান লাগবে, তার জন্য একটা কেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক এখানে আমাদের থাকে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা, তো সেটাও খুব ইম্পর্টেন্ট জিনিস একটা যে কোনো লাইফের জন্য, তো সেটাকেও একটা বড় ভারী প্রোটেকশান দিয়ে রেখেছে এবং সেটাকে দিয়ে পরে এই অংশটা হচ্ছে আমাদের হিপ বোনস এবং পেলভিক এরিয়া। এটা হচ্ছে আমাদের পেলভিক এরিয়া, এখান থেকে আমাদের হিপ বোনস, আমরা হিপ বোনস বলে থাকি বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিমার, এর অ্যানাটমিক্যাল নাম হচ্ছে ফিমার। আর এখানে হচ্ছে ফিবুলা, টিবিয়া আর ফিবুলা।
আর এখানে আপার লিম্বসের মধ্যে থাকে হচ্ছে রেডিয়াস আর হিউমেরাস, রেডিয়াস আর আলনা। এই ওপরটা হচ্ছে হিউমেরাস, আপনাদের কাছে মনে হয় রয়েছে একটা করে ছবি, একটুখানি দেখে নেবেন। এটা হচ্ছে হিউমেরাস, আর নিচে যে মোটা হাড়টা থাকে সেটা হচ্ছে রেডিয়াস, আর সরু হাড়টা হচ্ছে আলনা। আর এখানে আরও অনেকগুলো জয়েন্টস আছে, যেখানে হাতের এখানে যে এই যে আমরা এই জায়গাটা কবজিটা নাড়ি, কবজিটা বিভিন্ন রকম মুভমেন্ট আছে। হ্যাঁ, আমাদের নর্মালি এই জায়গাটায় কোনো চাপ পড়ে না সে অর্থে, মানে যখন কোনো একটা জিনিস ওই প্রথম চাপটা আসে কবজিতে, সেকেন্ডারি এখানে, তারপরে এখানে। তাই আমরা অনেকে হয়তো এই ব্যাপারটা অ্যাওয়ার্ড যে আমাদের যখন শোল্ডার জয়েন্টে কোনো ফ্র্যাকচার হয়, হয়তো ডাক্তার বলে যে ওটাকে হোল্ড করে রাখলো, স্ট্র্যাপ করে দিল, বললো যে ওটা কিছুদিন রাখুন, 1-1.5 মাস রাখুন, তারপরে দেখবেন আস্তে আস্তে হিলিং হয়ে গেছে। তখন আমরা যখন কিছু ধরি তখন আমার প্রথম চাপ এখানে, দ্বিতীয়টা এখানে পড়ে, সাধারণত এখানে চাপটা কম পড়ে। আর বাচ্চাদের ক্ষেত্রে নর্মালি আমরা দেখে থাকি ক্ল্যাভিকল বোনে ফ্র্যাকচার হয়ে থাকে, সেক্ষেত্রে ওইভাবেই হিলিংটা হয়, এবং তার জন্য কোনো প্লাস্টার বা কোনো স্ট্র্যাপিং বা কোনো অপারেশন যদি না মেজর কিছু হয় করা হয় না। তার কারণটা হচ্ছে আমাদের এই পোর্শনটায় সেভাবে চাপটা পড়ে না, যত চাপটা পড়ে এই দুটো জয়েন্টের মধ্যে। আর এইখানে আমাদের ঠিক এইরকম যেমন দুটো জয়েন্ট আছে মেন, ঠিক এখানেও দুটো জয়েন্ট আছে, এখানে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, এখানে হচ্ছে নি জয়েন্ট। এই নি জয়েন্টটা খুব মানে ইম্পর্টেন্ট আমাদের লাইফে এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, যেটা সব থেকে বড় সমস্যা সবাইকার এই একটা জায়গাতেই। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের হিপ জয়েন্ট। তাহলে মেন আমাদের দুটো লিম্বে, আপার লিম্ব এবং লোয়ার লিম্বে, একটা শোল্ডার জয়েন্ট, একটা এলবো জয়েন্ট, আর একটা হচ্ছে রিস্ট জয়েন্ট। আর ঠিক লোয়ার লিম্বে আছে হচ্ছে একটা হিপ জয়েন্ট, একটা নি জয়েন্ট, একটা অ্যাঙ্কেল জয়েন্ট। এই প্রতিটা জয়েন্টের ভ্যারিয়াস পারপাস আছে, তার এই জয়েন্টগুলো করা যখন হয়েছে নিশ্চয়ই তার কোনো কাজ আছে বলেই। আর প্রত্যেকটা জয়েন্টের মেন কাজ হচ্ছে মুভমেন্ট, আর যত ইজি মুভমেন্ট করতে পারবো সেই মুভমেন্টের জন্যই এই জয়েন্টগুলো আমাদের বডিতে করে দেওয়া হয়েছে। হয়তো আমরা সবাই ভাবি একটা সময় যে সত্যি তো এত কিছু জয়েন্ট করে দিল, এত কিছু হয়েছে বডির মধ্যে, এত বড় একটা স্ট্রাকচার রয়েছে, আমরা মানে এটা কি করে, একটা তো ভাবতে হয়েছে কাউকে। তা সেই মুহূর্তে হয়তো আমরা মনে করি যে আমরা এর জন্য ভগবানের কাছে অনেক থ্যাঙ্কফুল। তিনি যখন একটা তৈরি করেছেন একটা জিনিস, যে এত বড় একটা হিউম্যান স্কেলিটন তৈরি করেছে এবং তার মধ্যে সমস্ত ধরনের ফেসিলিটি দিয়েছে। ইভেন আমরা যদি আজকে ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, বায়োলজি তো বাদই দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি পড়ি, তাতেও আমরা যা দেখতে পাবো তা এই হিউম্যান বডির মধ্যে রয়েছে। সব এখান থেকেই নেওয়া এবং এখান থেকেই অন্য জায়গায় তৈরি করেছে বিভিন্নভাবে। আজকে আমরা দরজায় কেউ একটা স্ক্রু লাগালে বলে দিই, আরে বাবা এই দরজাটা লাগিয়ে ফেললি, হয়ে গেল। কিন্তু দরজাটা লাগেনি, দরজাটার মতো তো আমাদের এখানে বিভিন্ন জায়গায় রয়েছে হিঞ্জ। আমাদের যে এই জায়গাটা রয়েছে এটা তো হিঞ্জ জয়েন্ট, তা এই জয়েন্টটাই দরজার জয়েন্টের মতনই একটা কাজ করে। বা কোনো একটা যদি ধরুন এরকম প্রসেসে যদি কোনো জয়েন্ট থাকে, বল অ্যান্ড সকেট জয়েন্ট, এই জয়েন্টটা আমার বডির মধ্যে আছে, সেটা হচ্ছে এখানে আছে, এখানে আছে। তা আমাদের বাইরে থেকে কিচ্ছু নিয়ে আসেনি। ফিজিক্স কেমিস্ট্রি মানে এই মুহূর্তে আমার মনে হয়, যেহেতু আমি নিজের ছেলেকেও পড়াই, তো ওকে পড়াতে গিয়ে আমার দেখে মনে হচ্ছে যে সত্যিতে খুব ইজি। আমরা যা দেখছি তাই তো বিজ্ঞানে আমরা যেটা পড়তে যাচ্ছি নতুন করে, বা ছেলেকে যখন পড়াচ্ছি, ছোটোবেলায় নিজে পড়েছি তো ভুলে গেছি, ভালো করেও পড়িনি, কিন্তু ওকে পড়াতে গিয়ে মনে হচ্ছে ওমা এটা তো এই সত্যি তো, এটা তো ভেবে দেখিনি এটা এইভাবে হয়েছিল। কিন্তু এই সমস্ত জিনিস সমস্ত কিছুই আমার পরিবেশের মধ্যেই অ্যাভেলেবেল। কেউ পরিবেশ থেকে তুলে আনতে পেরেছে তার দক্ষতার জন্য, আর আমরা যারা খেয়াল করিনি হয়তো তারা হয়তো অ্যালুপ করে চলে গেছি ব্যাপারটাকে। কিন্তু আমাদের এই পরিবেশের মধ্যে সবটি আছে। যেমন এই জিনিসটা পুরো স্ট্রাকচারটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে, এই স্ট্রাকচারটার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব ঢুকে রয়েছে। এবং ঠিক সেরকম আমাদের পরিবেশেও এই স্ট্রাকচার রিলেটেড সমস্ত কিছু আছে, এবং এই স্ট্রাকচারটাকে রক্ষা করার জন্য সব কিছু রয়েছে। আমাদের বাইরে থেকে কিছু আনতে হবে না, যে এক্সট্রা কোনো ভিনগ্রহ থেকে কিছু নিয়ে এসে এই স্ট্রাকচারটাকে রক্ষা করতে হবে। এই স্ট্রাকচারটাকে রক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমার এই পরিবেশের মধ্যেই আছে। এরপরে আমি আসি হচ্ছে যে আমাদের এটা হচ্ছে পেলভিক এরিয়া। এই এরিয়ার মধ্যে এর মেন পার্ট হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে হোল্ড করা, এবং আমাদের এই যে এই পোর্শনটুকু ধরে রাখবে, যার জন্য যে একটা ভারী স্ট্রাকচার দরকার, সেই ভারী স্ট্রাকচারটা এখানে আছে। সেই স্ট্রাকচারটা দিয়ে এর সঙ্গে লোয়ার লিম্বটা যুক্ত হয়ে আছে। এবার আমি আসি যদি একটুখানি ক্ষয়ের দিকে বলি আগে। বোনসটা, এই বোনসগুলো যেহেতু এই রকম স্ট্রাকচার নিয়ে আছে, এর প্রত্যেকটার বিভিন্ন বিভিন্ন কাজ আছে। ক্রেনিয়াল বোনস আমাদের রক্ষা করছে হচ্ছে আমাদের ব্রেনসটাকে,
যে ব্রেনটা সবথেকে সফট পার্ট, যেটা একবার ড্যামেজ হয়ে গেলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়, মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই ক্রেনিয়াল বোনসটা কিন্তু সবথেকে হার্ড পার্ট। এই সহজে আমাদের মাথা ফাটে না, আমাদের বাড়ির আমাদের অনেকে প্রত্যেকেরই কোনো না কোনো সময় মাথা ঠুকেছে, হাত ঠুকেছে, পা ঠুকেছে, বাট মাথাটা সহজে ভাঙে না যদি না খুব জোরে আঘাত করা হয়। ফেসিয়াল বোনসও সেরকমই শক্তপোক্ত একটা বোনস, বিশেষ করে ম্যান্ডেবল বোনস, যার জ লাইন কোনো সময় ক্র্যাক হয় তখন আমরা বলতে পারি তা খুব জোর একটা আঘাত পেয়েছে, কারণ এগুলো যথেষ্ট শক্তপোক্ত বোনস। এগুলো নিজেরাই ভেতরে যে প্রপার্টিসগুলো আছে সেইগুলোকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করে বলে এরা নিজেরাই শক্ত। কিন্তু এরপরে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডের এই বোনসগুলো যেগুলোকে আমরা ভার্টিব্রা বলে থাকি, আর যে টোটাল যে বোনস আছে 33 খানা, সেটাকে ভার্টিব্রাল কলম বলে থাকি। এই ভার্টিব্রাল কলমের প্রথম কাজ হচ্ছে, মেন কাজ এরা করে, সেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে যত নার্ভ আছে সেই নার্ভের গুচ্ছাকার নার্ভটা ওই ভার্টিব্রাল কলমের মধ্যে দিয়ে ঢুকে যায়। এবং এই যে ভার্টিব্রেগুলো আছে, প্রত্যেকটা ভার্টিব্রেতে একটা করে হোলস আছে, সেই হোলগুলো দিয়ে পুরো ওই ভার্টিব্রাল কলমটা ঢুকে যায়। এবং সেই নার্ভগুলো বিভিন্ন পার্ট আছে, এখানে যে বিভিন্ন ভার্টিব্রা আছে, তা বিভিন্ন ভার্টিব্রা থেকে বিভিন্ন জায়গাকার নার্ভস বেরিয়েছে। তো এই যে নার্ভসগুলোকে প্রোটেক্ট করার কাজ হচ্ছে আমাদের এই মেরুদণ্ডটার। এই মেরুদণ্ডটাকে আমরা সবসময় ইগনোর করি, আর ঠিক আছে পিঠে ব্যথা থাকুক, ও পিঠে লেগেছে একটু থেকে যাক, কিন্তু মানে ব্যাপারটাকে ইগনোর করতে পারি, কারণ এর রেজিস্ট্যান্ট পাওয়ারটা অনেক বেশি। এ রেজিস্ট করে নেয় ব্যাপারটাকে, কারণ এর নিজের কাছেই তো প্রত্যেকটা নার্ভ আছে এবং এ নিজে রেজিস্ট করার চেষ্টা করে। ইভেন আমাদের হোল বডিটাই, আমরা যখনই তার উপর প্রেশার দিই সে চেষ্টা করে রেজিস্ট করে নেওয়ার। যখন পারে না তখন আপনাকে তার কিছু একটা রিপারকেশন দিয়ে থাকে, যেটা পেন হোক বা কোনো টাইপের সোয়েলিং হোক বা কোনো টাইপের রেডনেস হোক, কোনো টাইপের অন্য কোনো সমস্যা হতে পারে, সেটা ওরা দিয়ে থাকে। নর্মালি আমাদের বডি সবসময় রেজিস্ট করার চেষ্টা করে, আর এই রেজিস্টটাকে বডি সব থেকে বেশি রেজিস্ট করে মনে হয় ছেলেদের ক্ষেত্রে। পুরুষদের চোখে জল আসে না সহজে, কিন্তু তার মানে কি তাদের লাগে না? তাদের বোনস কি অন্য মেটেরিয়াল দিয়ে তৈরি নয়, আমাদের মতনই মেটেরিয়ালস দিয়ে তৈরি। কিন্তু আমরা মাল্টিপল ওয়ার্কে থাকি এবং আমরা চট করে নিজেদের ইমোশনটাকে বের করে দিতে পারি বলে হয়তো কান্নাকাটিটা করে ফেলি, ব্যথা লাগছে করতে পারি। পুরুষরা করে না, তার মানে নয় যে তাদের ব্যথা লাগে না, তারা সেটাকে রেজিস্ট করার চেষ্টা করে অনেকটা। কিন্তু ঠিক আছে, ছেলেরা, আমরা ওই জন্য বলি ছেলেরা অনেকটা সহ্য শক্তি বা সহন শক্তি ধরে রেখেছে। এটা অবশ্যই ব্যথার ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়। তো এখানে আমাদের এই বোনসগুলোর মধ্যে এখানে জয়েন্টগুলোতে অনেক বোনস আছে, যে বোনসের নামগুলো হয়তো বলার খুব একটা প্রয়োজন পড়বে না, কারণ যেহেতু এখানে 8টা বোনস আছে, 8টা বোনের 8টা নাম আছে। এখানে 7টা বোনস আছে, 7টা টার্সাল বোন আছে, তো 7টা টার্সাল বোনের 7টা নাম আছে। কিন্তু আমাদের মেন যে জয়েন্ট সমস্যা হয়, আমরা বলি রিস্টে প্রবলেম হয়। রিস্টে যখন ফ্র্যাকচার হয়, ম্যাক্সিমাম ফ্র্যাকচারটা আসে স্ক্যাপয়েড বোনে। এখানে ঠিক এই হাড়ে আঙুলে, বুড়ো আঙুলের নিচে যে বোনসটা আছে সেটার নাম স্ক্যাপয়েড বোন। আমাদের যখনই আঙুল সহজে মুড়ে যায় তো এই বোনসটাতেই আগে ফ্র্যাকচারটা আসে। আর এছাড়া রিস্টে ফ্র্যাকচার বলতে এই দুটো হাড়ের মধ্যে ফ্র্যাকচার আসে। অ্যাঙ্কেলে ফ্র্যাকচার বলতে দুটো হাড়, টিবিয়া ফিবুলা, এদের মধ্যে ফ্র্যাকচার আসে। মেটাটার্সাল বোনে সব থেকে বেশি ফ্র্যাকচার আসে। আমাদের যখন পা পেতে হাঁটি এবং কোনো সময় যদি বডি ওয়েটটা ডিসব্যালেন্স করে, তো আমরা ল্যাটেরাল মানে হচ্ছে এই সাইড বরাবর, যে কোনো সাইড বরাবর যখন কোনোভাবে আমরা পড়ে যাই বা লেগে যাই, বা সাইড জিনিসটা, এটাকে আমরা অ্যানাটমিক্যালি আমরা বলে থাকি ল্যাটেরাল পোর্শন। আর যদি এই জিনিসটা যদি এই দিক বরাবর হয়, মানে ভেতর দিক বরাবর হয়, তখন তাকে আমরা বলে থাকি মিডিয়াল পোর্শন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের যে চোটটা লেগে থাকে ল্যাটেরাল পোর্শনে লাগে, পাটা এইভাবে মুচকে যায় এবং ল্যাটেরালি চোটটা লাগে। সেক্ষেত্রে আমাদের নিজেদের বাস্তবিক অভিজ্ঞতা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ল্যাটেরালি মেটাটার্সাল বোনস, এই যে লম্বা বোনসগুলো আছে কর্পাল বোনসের পরে, এই টার্সাল বোনের পরে, এই বোনসগুলো হচ্ছে মেটাটার্সাল বোন। এই বোনসগুলোতে ফ্র্যাকচার দেখা যায়। তো আর এই হাতের মধ্যে সহজে ফ্র্যাকচার বলতে আঙুলগুলো, ফ্যালেঞ্জেসগুলো নরম হয় তুলনামূলক অন্যান্য হাড়ের থেকে। এখানে ফ্র্যাকচারের প্রবণতা থাকে। আর একটা প্রবণতা থাকে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টে, আমাদের এলবো জয়েন্টে ফ্র্যাকচারের প্রবণতা। এলবো জয়েন্টের ফ্র্যাকচারের প্রবণতার কারণটা হচ্ছে এলবো জয়েন্ট এরকম আংটার মতো ধরে থাকে, এবং যদি জোরে আঘাত লাগলো তো একদিকে তো ফ্র্যাকচার হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা 30% পেশেন্ট পেয়ে থাকি এই জয়েন্টটা খুলে যায় এবং এটা এইভাবে খালি হাড়টা হয়ে যায়, ওটাকে আবার সেট করে দেওয়া হয়। এটা ডিসলোকেশন বলে।
এইভাবে ডিসলোকেট হয়ে যায়। এই সমস্ত অসুবিধাগুলোই আসে হচ্ছে, বিশেষ করে আমাদের হাড় তো ভাঙতেই পারে, যে একটা জিনিস যেটা হয়তো কোনোভাবে জোরে চোট পেলো, ভেঙে গেল, কিন্তু সেটা সহজে ভাঙে না। যেহেতু সেটা একটা ফ্রেমওয়ার্ক, তার উপরে একটা এত বড় বডি স্ট্রাকচার তৈরি করা হয়েছে বা সেটাকে নিয়ে ভাবা হয়েছিল, তো সেক্ষেত্রে নিশ্চয়ই সেটাকে আমরা কোনোভাবেই আলগাভাবে তৈরি করিনি। ঠিক আমাদের বাড়ির ফাউন্ডেশনের মতো, আমরা যখন বাড়ি তৈরি করি, আমরা সবার আগে চেষ্টা করি ঘর রং যাই হোক না কেন ফাউন্ডেশনটা যেন শক্ত হয়। তাহলে আমাদেরও নিজেদেরও ভাবা উচিত যে আমাদের ওপরে বাহ্যিক অবস্থাটা যতটা যাই থাকুক না কেন, আমাদের যেই ফ্রেমওয়ার্কটা এটা যেন শক্তপোক্ত হয়। এই মেন ফ্রেমওয়ার্কটা হচ্ছে বোনস। তাহলে আমাদের প্রথম মাথায় আনা উচিত যে এই বোনসটাকে শক্তপোক্ত করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এরপরেই আসবে হচ্ছে, নিশ্চয়ই যখন আমরা দেখেছি আমাদের যদি বাড়িতে যেমন প্যান্ডেল হয়, তো যেমন বাঁশগুলোকে দড়ি দিয়ে বাঁধা হয়, কোনো বাঁশকে দেখা গেছে তো দড়িতে ভার নিতে পারবে না, বড় বড় কাপড়ের টুকরো দিয়ে দিয়ে বাঁধা হচ্ছে। ঠিক সেই রকমই আমাদের বডিটাও তাই। কোনো কোনো সময়তে হয় আমাদের এই জয়েন্টগুলোকে বাঁধা আছে লিগামেন্ট দিয়ে। হাড় জয়েন্ট করা হয়, যখন দুটো হাড় বা একাধিক হাড় জয়েন্ট করা হয়, সেটা জয়েন্ট করা হয় লিগামেন্টের মাধ্যমে। আর যখন হাড়ের সাথে যখন কোনো মাসল জয়েন করা হয়, সেটা জয়েন করা হয় টেন্ডনের মাধ্যমে। দুটো জিনিসকে এইভাবে জয়েন করা হয়। তাহলে আমাদের যে কোনো জয়েন্টকে প্রিভেন্ট করতে গেলে আমাদের যেটা প্রিভেন্ট করতে হবে, লিগামেন্ট ইনজুরি এড়াতে হবে। আর আমরা অনেকেই জেনে থাকি এখানে, বা অনেকেরই সাধারণত ম্যাক্সিমাম লোকেরই পা মুচকেছে, ভেঙে যায়নি, তারা জানে ভেঙে যায়নি, কিন্তু ব্যথাটা দীর্ঘদিন আছে। কেন আছে না, লিগামেন্ট ইনজুরিটা হয়েছিল লিগামেন্টে। তো আমরা ভাবলাম হাড়টা তো কিছু হয়নি, না ঠিক আছে, এবং তার উপরেই চলাচল করেছে, লিগামেন্টটাকে প্রোটেক্ট করার চেষ্টা করিনি। তা আমাদের মনে হয় যে যখনই এই ধরনের পেন আসবে আমাদের, তখন একটা রিস্ট যদি হাতে আসে তো রিস্ট বেল্ট, পায়ে এলে অ্যাঙ্কেল বেল্ট, এলবোতে এলে এলবো বেল্ট রেখে খালি লিগামেন্টটাকে কিছু দিনের জন্য রেস্ট দেওয়া, বা কিছু দিনের জন্য তার কষ্টটাকে লাঘব করে দেওয়া। তাহলে হয়তো আমরা এই ধরনের পেন, যেগুলো ভেঙে যায়নি হয়তো কিন্তু পেন হচ্ছে, তার থেকে আমরা একটু রেহাই পেতে পারি। কিন্তু আমাদের অভ্যাস কি আছে, একটু পা মুচকালো, সব থেকে বড় কথা সরকারি হসপিটালে আমরা যেটা ফেস করি, প্রাইভেটে আমরা সবাই, ইভেন আমিও প্রাইভেটে যেতে হবে, যাক অনেক টাকা লাগবে, থাক যাবো না, কিন্তু সরকারি হাসপাতালে চলে যাই এবং আমরা ভাবি যে ঠিক আছে হয়ে গেল, একটা এক্স রে করিয়ে নিলাম। কিন্তু এক্স রে জিনিসটার একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা সবাই জানি বিজ্ঞানের ক্ষেত্রে যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে সেই জিনিসটা। ঠিক সেইভাবে আমরা যখন এক্স রেটা করতে চলে গেলাম, ডাক্তারবাবু লিখে দিলেন, আমরা খুব খুশি হয়ে চলে আসি একটা এক্স রে করে নেবো, কিন্তু সেই রেডিয়েশনটা তো যাবে আমি নর্মাল চোখে আপনাকে বাহ্যিক দেখতে পাচ্ছি, যখন একটা আলো আপনার শরীরে ফেলে আমি তার ভেতরটা দেখতে পাবো, তার মানে আমাকে বুঝতে হবে যে সেই আলোটার কতটা ক্ষমতা আছে যে আমি সেটা ভেতর অবধি পৌঁছতে পারছে, পেনিট্রেট করছে। তা পেনিট্রেট করছে কি আপনার এই ফ্রেমওয়ার্ক অবধি পৌঁছাতে গেলে আপনার উপরে যতগুলো টিস্যু আছে প্রত্যেকটা টিস্যুকে সে পেনিট্রেট করে ভেতরে যাবে, তবে সেটাকে দেখাবে যে আপনার কি হয়েছে ওখানে। তাই এই পেনিট্রেশনের সময় আমরা যা কিছুই পেনিট্রেট করাই না কেন, যে কোনো জিনিসই পেনিট্রেট করতে গেলে সেই জায়গাটাতে একটা আঘাত হয়, আইদার ভিজিবল অথবা নন ভিজিবল, বাট আঘাত একটা হচ্ছেই। ওটা সেই আলো দিয়ে যে আঘাতটা হচ্ছে, তার ফলে কি হয়, ওই জায়গাটাতে একটা ড্যামেজ হয়। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের যেহেতু কোষ বিভাজন হয় এবং এত দ্রুত গতিতে হয়, সেটাকে সাথে সাথে হয়তো বেশ কিছুদিনের মধ্যে হিলিং করে নেয়। আমাদের একটা চেস্ট এক্স রে করার পর ডাক্তারবাবু যদি আবার লেখে, তো আমরা সেখানে হয়তো দেখে নেবো, যদি প্রয়োজন না থাকে হয়তো সেটাকে অ্যাভয়েড করবো। ডাক্তারবাবুদের পক্ষেও সম্ভব নয় যে একটা পেশেন্ট কতবার এসেছে মনে রাখা, কিন্তু আমরা জানি যে আমি কতবার এক্স রে করাচ্ছি, প্রয়োজনীয়তা কতটা আছে তার উপর ডিপেন্ড করে যে আমরা কি করাবো না। কোভিডের সময় আমরা পেশেন্ট পাইনি, তার মানে কি রোগ চলে গেছিলো? চলে যায়নি। মানুষ শিখে গেছিলো যে আমি যদি ওখানে যাই এইটার থেকে ভারী কিছু হবে, তাহলে আমি ওইখানে যাব না, কমটা আছে এটা দেখি হিল হয় কিনা। এবং দীর্ঘ 2 বছর আমরা নোটিস করেছি ব্যাপারটা অনেকটাই আন্ডার কন্ট্রোল ছিল এবং হিলিং হয়েছে। কিন্তু যখন দেখছি যে মানুষ যখন আবার দেখলো যে ভয়টা কেটে গেছে, আবার তারা সেই একই প্রসেসে ফিরে এসছে এবং দীর্ঘদিন একই প্রসেসে চলছে। আমি হয়তো এটা আপনাদের মাধ্যমে বলার উদ্দেশ্য একটাই, যে মানুষ বা যে দাদা ভাইরা, যে দিদি ভাইরা জানেন না যে এটা কতটা ক্ষতিকারক, এবং যারা চলে যাচ্ছে মুঠো পেনকিলার খাচ্ছে এবং চলে আসছে, তারা নিজেদের শরীরকে নিজেদের শরীরটাকে ঠিকঠাক রাখতেই পারে। সেটা একটুখানি চেষ্টা করতে হবে। লেগে যাওয়া মানে অনেক মানুষেরই অভ্যেস আছে যে একটু লাগলো মানে আমি ডাক্তারের কাছে যাই, কিন্তু সেটাকে যে নিজে থেকেও হিলিং হওয়া সম্ভব, যেটা
আমাদের প্রাচীন কাল থেকে তো আগে ডাক্তার বৈদ্য ছিল না, বহু আগে মানব সভ্যতার শুরু থেকে, তখন তো সেটা তো সবই নিজে নিজেই হিলিং হয়েছে। এখনও সেই প্রসেসটা আছে, বাট সেই প্রসেসটা স্লো হয়ে গেছে, কারণ আমাদের লাইফস্টাইলের জন্য, আমাদের এই লাইফস্টাইলটাই আমরা অনেকভাবে চেঞ্জ করে ফেলেছি, যার জন্য এই প্রসেসটা স্লো হয়ে গেছে। কিন্তু আমাদের নিজেদের উচিত প্রথমে প্রাথমিক চিকিৎসাটুকু করা এবং দেখা, যে টেক কেয়ার করা, যে আমরা আমাদের বোনসটা বা লিগামেন্টসটা বা যে ইঞ্জুরিটা হয়েছে সামান্যতম এমার্জেন্সি ছাড়া, যে কোনো এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট বা যে কোনো এমার্জেন্সি কার্ডিয়াক প্রবলেম বা এই ধরনের জিনিস বাদ দিলে, যে নর্মাল যেগুলো আমি রেগুলার লাইফে হেঁটে চলে বেড়াতে পারছি, কিন্তু আমি সেটাকে ভাবছি যে একটা পেনকিলার বা একটা এক্সরে প্রয়োজন পড়ছে না, তাও গিয়ে করানোর চেষ্টা করছি, এই ব্যাপারটা থেকে আমাদের একটুখানি সচেতন হওয়া উচিত। কারণ এই জিনিসগুলো ভগবান আমাদের যেটা দিয়ে পাঠিয়েছে এবং যার যা গ্রোথ আছে সেটা ঠিকঠাক প্রসেসেই হচ্ছে, কিন্তু যদি আমরা এদেরকে বারবার ওই এক্সরে সিটি স্ক্যান এইখানে যে রেগুলো থাকে, এই রেগুলোর মাধ্যমে যদি বারবার ড্যামেজ করি, বা বাইরে থেকে দেওয়া স্টেরয়েড, আমাদের যখন ডাক্তারবাবুর হাতে কিছুই থাকে না, ডাক্তারবাবু পেনকিলারই লিখে দিতে বাধ্য, আপনার যখন ব্যথা হবে গিয়ে বলবেন, তো উনি যখন পেনকিলারটা লিখে দিচ্ছেন, তার যে সাইড এফেক্ট আছে সেটা বলার ওনার সময়ও নেই, প্রয়োজনও পড়বে না সেই মুহূর্তে, কারণ অত পেশেন্টের মাঝে এত কিছু বলা যাবে না তাকে। তো তিনি সাথে সাথে হিলিংয়ের জন্য একটা পেনকিলার এবং সমস্ত ধরনের ওষুধপত্র এক্সরে লিখে দেওয়া হলো। কিন্তু সেই জিনিসটা যে আমার যদি প্রয়োজন না পড়ে, তাহলে আমি সেটা ব্যবহার করব না। পেনকিলারে সবসময় এসওএস লিখে দেওয়া হয় যে যদি আমার প্রয়োজন পড়ে তাহলে ব্যবহার করবো, আদারওয়াইজ ব্যবহার করবো না, আমরা যেন তার থেকে বিরত থাকি, কারণ সেটা আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা করে। ঠিক সেরকম ব্যথার ওষুধে খেলে, অনেক স্টেরয়েড নিলে আমাদের যে সমস্যা হয়, মেন সমস্যাটাকে ভোগ করতে হয় এই আমাদের হাড়কে। মেন যত সমস্যা দিন শেষে গিয়ে ওই হাড়ের মধ্যেই ঢুকবে। সেটা আপনি ধূমপান করুন, সেটা আপনি অ্যালকোহল নিন, সেটা আপনি এক্সারসাইজ না করুন, সেটা আপনি উল্টোপাল্টা খাবার খান, যাই খান না কেন, সব সমস্যাটা গিয়ে ফেস যাকে করতে হবে সে হচ্ছে এনাকে সবটাই ফেস করতে হয়। তাই এনাকে আগে ভালো রাখার জন্য আমাদের যেটা প্রথম করা প্রয়োজন, যে একটা ন্যূনতম এক্সারসাইজ। কিন্তু এটাও ঠিক, আমরা যদি আমাদের শরীরের থেকে প্রয়োজনে বেশি এক্সারসাইজ করি, তাহলে আমাদের এই জয়েন্টগুলো অনেকভাবে হ্যাম্পার হয়। তাই যখনই আমরা এক্সারসাইজ করব, আমাদের যেন একটাই উদ্দেশ্য থাকে যে আমরা এই বোনসটাকে এবং আমাদের বডির আলাদা আলাদা যে পার্টসগুলো আছে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করছি, প্রিভেন্ট করার চেষ্টা করছি অন্যান্য রোগ বা ব্যাধি থেকে, আর এই জয়েন্টগুলোকে সিকিওর রেখে আমরা ব্যায়ামগুলো করছি। অনেক সময় হয়, আমারই কোনো সময় মনে হলো আজকে একটু হেঁটে আসি, হাঁটতে গেলাম, খুব তাড়াতাড়ি হাঁটলাম, 1 ঘন্টা হাঁটলাম, চলে এলাম, তারপরে এসে দেখছি জয়েন্টগুলো ব্যথা হচ্ছে, কারণ এদের তো নেওয়া অভ্যেস নেই এগুলো। এ যখন ওটা পেলো আচমকা, তখন এর ব্যথা শুরু হলো, তার মানে আমি একে প্রিভেন্ট করিনি। তাই সেক্ষেত্রে আমাকে যখনই ব্যায়াম শুরু করা হবে, তখন যেন একটা মিনিমাম ব্যায়াম থেকে শুরু করা হয় এবং ধীরে ধীরে সেটাকে ইনক্রিজ করা হয়, তাহলে এরাও এটা হ্যাবিচুয়েটেড হয় এবং পেনগুলো কম হয়, এবং এগুলোকে প্রোটেক্ট করেই করতে হয়। আমরা অনেকেই দেখে থাকবো, জিমে যারা যায় তাদের বিভিন্ন ধরনের প্রোটেকশন দিয়ে জিম করানো হয়, কিন্তু আমরা বাড়িতে ভাবি যে আমরা করে নিচ্ছি তো, এই তো হচ্ছে ব্যায়াম, কিন্তু সেক্ষেত্রে প্রোটেকশান যতটুকু প্রয়োজন সেই প্রোটেকশানটা নিয়েই যেন আমরা করি। কারণ এখন আমাদের বডি স্ট্রাকচার এবং আমাদের যে বিহেভিয়ার, ফুডিং হ্যাবিট, সেই হ্যাবিটটা অনেক চেঞ্জ হয়ে গেছে, যার জন্য কি হয় যে এই বডিটাকে প্রিভেন্ট, আগেকার অনেকেই বলবে যে ওই আগে তো ব্যায়াম হতো, সে তো বিবেকানন্দ বা আরও অনেক স্বামীজিরা সবাই তো এই ব্যায়াম করেছেন, সবাই কি প্রোটেকশন নিয়েছেন? নেননি, কারণ তাদের অভ্যাস অন্যরকম ছিল, খাদ্য অভ্যাস অন্যরকম ছিল, নিজেদের শরীরের প্রতি শরীরকে চালনা করার যে পদ্ধতি সেটা অন্যরকম ছিল, কিন্তু আমাদেরটা অন্যরকম। আমরা করি যে কখনো আউটফিট ঠিকঠাক হচ্ছে না, একটু ব্যায়াম করে নিই, কখনো বা ম্যাক্সিমাম, সবাইকার জন্য নয়, সবাই অনেকেই সচেতনভাবেই করেন, কিন্তু ম্যাক্সিমামই হয় আউটফিট ঠিকঠাক হচ্ছে না তাই করি, বা একটুখানি মনে হলো করি তাই করি। তাই যখনই করি না কেন একটু প্রোটেকশান নিয়ে যেন করার চেষ্টা করি, তাহলে এই জয়েন্টগুলো ইনজিওর্ড না হয়। এদেরকে প্রিভেন্ট করার দায়িত্ব আমার, কারণ এরা আমার জিনিস, তাই এদেরকে আমিই প্রিভেন্ট করবো, আর কেউ এসে প্রিভেন্ট করতে পারবে না। তাই এদেরকে বাঁচিয়ে রাখা এবং ভালোভাবে প্রিভেন্ট করা, আমরাই এগুলোকে করবো, সেটা বিভিন্নভাবে নিজেদের শারীরিক এক্সারসাইজ, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন ভালো ফুডিং হ্যাবিটের মাধ্যমে, এবং আমাদের যে সারা দিনের যে কাজ সেটাকে ঠিকঠাক প্রসিডিওর মেনটেন করে করব। এবার আসি হচ্ছে আমাদের এই রিবস কেজ। এই রিবস কেজের মধ্যে যে এখানে 12টা রিবস আছে, 12 জোড়া রিবস আছে,
তার মধ্যে কিছু রিবস আছে যাদেরকে আমরা বলি ট্রু রিবস। ট্রু রিবস মানে এখানে যে স্টারনাম পার্টটা আছে, এই স্টারনাম পার্টটার সঙ্গে 7খানা রিবস জুড়ে আছে। এই 1 2 3 এইখানে ঠিক 7খানা রিবস দেখবেন যারা ডাইরেক্ট জুড়ে আছে এর সাথে, এরা হচ্ছে ট্রু রিবস। এই রিবসগুলো এই স্টারনামের একটা পার্ট জুড়ে আছে, আর একটা পার্ট জুড়ে আছে পিছনের দিকে ভার্টিব্রাল কলমের সাথে। ঠিক এইরকমভাবে এই কেজটা পুরোটা তৈরি হয়েছে এবং তার মধ্যে দুটো লাংস আছে। এর মেন প্রোটেকশন দেয় হচ্ছে আমাদের ঠিক এখানে হার্টের পজিশন আর এই দুটো লাংসকে, আর আমাদের লিভারের খানিকটা পোর্শনকে প্রোটেকশন দেয়। পেছনের দিকে এই রিবসগুলো প্রোটেকশন দেয় খানিকটা হচ্ছে আমাদের কিডনিজকে, দুটো কিডনিকে প্রোটেকশন দেয়। এগুলো হচ্ছে ফ্লোটিং রিবস, হাফ রিবসগুলো পুরো কভার করে না। এই রিবসগুলো হচ্ছে ফ্লোটিং রিবস। এখানে কিছু রিবস আছে যারা কার্টিলেজের মাধ্যমে যুক্ত। আমরা যদি এই হাড়ের ক্ষয় হলে অনেক সময়, বিশেষ করে অ্যালকোহল বা আমরা যখন ধূমপান করি বা স্মোকিং করি, সেক্ষেত্রে আমাদের যখন হাড় ক্ষয় হয়, সেক্ষেত্রেও হাড় ক্ষয় হয়। যারা এটা করে থাকে তাদের ক্ষেত্রে হাড় ক্ষয়ের সম্ভাবনা, ছেলেদের ক্ষেত্রে হাড় ক্ষয়ের সম্ভাবনা অনেকটা থাকে। সেক্ষেত্রে এই রিবসগুলো অনেক শেষের দিকে তাদের এই রিবসগুলো ফ্র্যাকচার হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং এগুলো এতটাই দুর্বল হয়ে যায় যে এগুলো ভঙ্গুর হয়ে যায়। অ্যাকচুয়ালি এগুলো তো অতটাও স্ট্রং নয়, এর স্ট্রাকচার হচ্ছে ফ্ল্যাট স্ট্রাকচার, একদম এরকম চ্যাপ্টা মতো হাড়গুলো। এর নর্মালি আমাদের শরীরে যত শক্ত হাড় আছে সেগুলো হচ্ছে এই হাড়গুলো, এগুলো তুলনামূলক অনেক শক্ত এবং সবথেকে স্ট্রংগেস্ট হচ্ছে ক্রেনিয়াল পার্টটা। সেইগুলোর থেকে বলা যেতে পারে এর ডেনসিটি অনেকটাই কম এবং এটা অতটাও স্ট্রংগেস্ট নয়, কিন্তু আস্তে আস্তে এর ফ্র্যাকচার পার্টটা বেড়ে যায় যদি আমরা ঠিকঠাক করে যে আমাদের যে ধরনের জিনিস নেওয়া উচিত বোন হেলথের জন্য সেগুলো যদি না নিই। ছেলেদের 60-র পরে দেখা যায়, মেয়েদের 30-র পর থেকে বোনস আস্তে আস্তে তার ডেনসিটি লুজ করতে শুরু করে এবং সেটা আস্তে আস্তে ভঙ্গুরের দিকে চলে। এবং মেয়েদের ক্ষেত্রে আরও বড় একটা সমস্যা হয় বোনস নিয়ে, সেটা হচ্ছে মেয়েদের মনোপজের সময়, সেটা কারোর আফটার 40 হয়, কারোর আফটার 50ও হয়। তো এই মনোপজের পর থেকে আমাদের এই হরমোনের যেহেতু কম হয়ে যায়, মেয়েদের যে হরমোনটা কম হয়ে যাওয়ার জন্য কি হয়, আস্তে আস্তে বোনসগুলো ভঙ্গুর হতে থাকে। তার মধ্যে এটা একটা বড় কারণ মেয়েদের এই ধরনের সমস্যাটা হওয়ার জন্য। হাঁটু সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 60-70% মেয়েদেরই সমস্যা, সব থেকে বড় সমস্যা হয় এবং সেটা হয় হচ্ছে আফটার 30-র পর থেকে আমাদের এই বোনসগুলো আস্তে আস্তে রিডিউস করতে থাকে তার ডেনসিটি, এবং যদি আমরা তাকে প্রপার নিউট্রিয়েন্ট না দিই তাহলে কী হবে, এই বোনসটাকে আমি আর ভালোভাবে রাখতে পারবো না। সে আস্তে আস্তে ডেনসিটি লুজ করতে করতে সে ভঙ্গুর হতে থাকবে, পাতলা হতে থাকবে এবং ধীরে ধীরে ভেঙে যাবে। এবং এই ফ্রেমওয়ার্কটা টোটালটাই ডিসব্যালেন্স হয়ে যাবে। কারোর কোমর ঝুঁকে যাবে, কারোর পা একদম দুটো পাও ধনুকের মতো হয়ে যায়। এরকম দেখে থাকবেন আপনাদের মানুষের ক্ষেত্রে যে এটা দুটো পা পুরো এরকম ধনুকের মতো হয়ে যায়, সেই ধরনের সমস্যাগুলো আসবে। তা আমাদের এই যে ফ্রেমওয়ার্কটা আছে এটাকে বাঁচিয়ে রাখা, বা আমরা এখন একটুখানি জানি যে আমাদের বোনসে কী কী থাকে। বোনসে থাকে হচ্ছে আমাদের মেন ক্যালসিয়াম, আর মেনলি বোনস তৈরি হয় ক্যালসিয়াম ফসফেট দিয়ে। এছাড়া ক্যালসিয়াম থাকে, সোডিয়াম থাকে ভিটামিন ডি, যেগুলো বোনসের মধ্যে থাকে এবং বোনসের পুরো গঠনটাই হচ্ছে ক্যালসিয়ামের ওপর ডিপেন্ডেন্ট। আমাদের শরীরে যত ক্যালসিয়াম আছে তার 99% ক্যালসিয়াম এই বোনসের মধ্যেই রয়েছে, পুরোটা বোনসের মধ্যে থাকে। খুব স্বাভাবিকভাবেই তাহলে আমাদের একটা জানা উচিত যে যখন 99% ক্যালসিয়াম এই বোনসের মধ্যে থাকে এবং আমরা পর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত খাবার খাচ্ছি না, তাহলে ডিসএফিসিয়েন্সি হচ্ছে আমার শরীরে ক্যালসিয়ামের। আর আমাদের শরীরের যা স্ট্রাকচার বা তার যা ভেতরে যে ধরনের এটার যেভাবে আমাদের শরীরটাকে বানানো হয়েছে, তাতে প্রত্যেকটা পার্টকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ না কেউ আছে। যদি আমার ইনসুলিন মেন আমার তৈরি হয় লিভার থেকে, সে যখন প্রোভাইড না করতে পারে তখন আমরা বাইরে থেকে ইনসুলিন নিই, কিন্তু তাকে প্রোভাইড করার জিনিস রয়েছে। আমাদের ইউরিন যেটা তৈরি হচ্ছে, যে আমাদের যেটা টক্সিক, যেটা বডি টক্সিক যেটা তৈরি হয়, এবং সেটাকে এক্সিট করার জন্য আমাদের যে কিডনি ফাংশন আছে, কিডনি ফাংশন যখন অ্যালুপ হয়ে যায় তখন আমরা বাইরে থেকে ডায়ালাইসিস করাই এবং চেষ্টা করি, কিন্তু এগুলো করার জন্য মানে আমাদের কাছে সেই ধরনের জিনিসপত্র দেওয়া আছে।
ব্লাডের মধ্যে, হার্টের মধ্যে ব্লাডটাকে পাম্প করার জন্য যে হার্টটা দেওয়া আছে। কিন্তু যখন আমরা সেগুলোকে কোনোভাবে ড্যামেজ করে ফেলি, তখন সেগুলোকে আমাদের কিছু কিছু ক্ষেত্রে বাইরে থেকে সাপোর্ট নিতে হয়। কিছু কিছু কেমিক্যাল সমস্যা যদি হয়, সেগুলো শরীরই প্রোভাইড করে থাকে। আমি আগের দিন আমার ছেলেকে কেমিস্ট্রি পড়াতে গিয়ে দেখলাম যে আমাদের মানে ওদের কেমিস্ট্রি বইতে লিখেছে যে আমাদের বডিটাই হচ্ছে আমাদের একটা কেমিক্যাল ফ্যাক্টরি। আমাদের বডির মধ্যে এত ধরনের কেমিক্যালস আছে যে সেটা নিয়ে রিসার্চ করলেই অনেক, মানে সেটাই শেষ হয়ে ওঠেনি হয়তো এখনও। তো বডির মধ্যে এত এত কেমিক্যাল রয়েছে। তাই ঠিক আমাদের এই যে বোনসগুলো, যখন আমাদের ক্যালসিয়ামটা কম হলো শরীরের মধ্যে, তখন বোনস কী করলো, বোনস বললো আচ্ছা তুমি নাও আমার থেকে। তা বোনস যখন দিতে শুরু করছে, তখন তো বোনসের ডেন্সিটি কমতে শুরু করছে ক্যালসিয়ামটা রিলিজ করে দেওয়ার জন্য, তার জন্য বোনস ভঙ্গুর হয়ে যাচ্ছে। এবার এটা আমাকেও ছোটোবেলাতে কেউ ভালোভাবে পড়ায়নি যে এই জন্য হতে পারে মেয়েদের। তো পরে যখন বড় হয়েছি, যখন আমি এটা পড়েছি, তখন আমি বুঝেছি, এবং আমিও মাকে বলি বা আমার বাড়ির সবাইকে বলি যে এই কারণে হয়, এইটা করো না, এটা খাও, ওটা খাও। তো ঠিক সেইভাবেই আমাদের প্রত্যেকের উচিত এই বোনসটাকে ঠিক রাখার জন্য নিজেকে ক্যালসিয়াম, নিজের শরীরকে ঠিকঠাক প্রোভাইড করা। আমাদের একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন প্রতিদিন। এবার সেইটাকে আমাদের পক্ষে সম্ভব হয় না যে অত মেনটেন করে করে খাওয়া। হয়তো ম্যাক্সিমাম অ্যাট এ টাইম আমরা 500 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম শরীরে দিতে পারি না, বা শরীর সেটা নিতেও পারে না, বাকিটা বেরিয়েই যাবে। আর শুধু যে আমরা আজকে ক্যালসিয়াম খেয়ে নিলাম আর আমার শরীরে আমার যতগুলো হাড় আছে সবাই ঠিকঠাক হয়ে গেল, সেটাও সম্ভব না। কারণ আমরা যা কিছু খাই তার যে পুরোটাই যে অ্যাবজর্ব হয় তাও নয়। আমাদের কোনো জিনিস যখন আমরা ইনটেক করি, তাকে সেই প্রপার ওয়েটা দিতে হবে, বা তার ঠিক প্রপার যে এনভায়রনমেন্টটা দিতে হবে, যাতে সে অ্যাবজর্ব হতে পারে ওই হাড়টার মধ্যে। আমার যে এতগুলো হাড়, তারা যাতে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে পারে, আমাকে তার সেই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা দিতে হবে। সেটা তৈরি করে হচ্ছে ভিটামিন ডি। তাই আমাদের কাছেও হয়তো একটা সময় প্রশ্ন ছিল, ডাক্তার ক্যালসিয়াম দিচ্ছে, ভিটামিন ডিও দিয়ে দিচ্ছে, ক্যালসিয়ামটা খেলেই হবে, ভিটামিন ডিটা লাগবে না। কিন্তু সেটা না, ক্যালসিয়ামটার সঙ্গে ভিটামিন ডিটা দেওয়ার মানে হচ্ছে ভিটামিন ডিটা এনহ্যান্স করবে ওই ক্যালসিয়ামটাকে, বোনসটাকে অ্যাবজর্ব করতে। এই অ্যাবজর্বেশনটাই আমার প্রয়োজন। আমি তো খেতেই পারি, অনেক ক্যালসিয়াম খেলাম, বাট আমার অ্যাবজর্বেশন হলো না, তাহলে তো কোনো লাভ নেই। তো আমাকে এটাকে অ্যাবজর্ব করাতে হবে। একটা ক্যালসিয়াম অ্যাবজর্ব করাতে গেলে অবশ্যই আমাদের তার সঙ্গে ভিটামিন ডি লাগবে। এবার ভিটামিন ডি তো আমরা সূর্য থেকে পাই, সবাই জানে, হয়তো বলবে যে আমরা পেলাম, কিন্তু সেটা যেটা পাচ্ছি সেটা কি পর্যাপ্ত? বা যখনই আমরা নিচ্ছি কতক্ষণ আমরা পাচ্ছি, কি প্রসেসে সেই মুহূর্তে সেই সেলটা কতটা অ্যাক্টিভ, কতটা নয়, বা কতটা আমাদের পৌঁছাচ্ছে আমরা জানি না, বলতেও পারবো না, হিসেব করাও এই মুহূর্তে সম্ভব নয়। হ্যাঁ, হয়তো কেউ যখন থিসিস করে, কেউ বা যখন কেউ কোনো জিনিসের ওপরে যখন আপনার রিসার্চ করছে, তখন হয়তো তারা কিছু পার্টিকুলার কিছু মানুষকে ধরে বেঁধে নিয়ে গিয়ে রিসার্চ করছে, তাদের ওপরে রিসার্চ করছে, তাদেরকে দেখছে, বুঝছে, রিসার্চ করছে। কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব নয় যে নিজেদের ওপর সারাদিন রিসার্চ করবো, বা নিজেদের অত ফলো আপ করাও সম্ভব হয়ে উঠবে না। তাই জন্য যখন যেটা প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এই হাড়গুলোকে ঠিক রাখার জন্য সাপ্লিমেন্টের, যেটা নিয়ে আমরা কাজ করে থাকি, এবং আমরা নিজেদের দেখছি যে এই সাপ্লিমেন্ট, একটা সময় আমার মনে হচ্ছে সাপ্লিমেন্টটা আবার কেন খাবো, খাবারই খেয়ে নিই। কিন্তু খাবার খেলে আমার পরিমাপটা থাকবে না, অ্যাবজর্বেশন হচ্ছে কিনা আমি জানবো না। কিন্তু যখন কোনো সাপ্লিমেন্ট আমি নিচ্ছি, তখন যখন অবশ্যই সেটা যে আপনার সার্টিফাইড যে সাপ্লিমেন্টটা নিচ্ছি, তখন আমি সেটা বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, এই দুটো নিচ্ছি, তার মানে ওটা তো সেভাবেই প্রুফ হয়েছে, তবেই না ওটা মার্কেটে এসেছে। তো সেটা কাজ করবে এবং আমার বোনস ডেন্সিটি বাড়াবে, এবং সেটা আমরা বিভিন্ন অনেকটা সময় ব্যবহার করার পরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সেটা কাজ করছে। তার জন্য আমাকে তাকে নিতে হবে সেটা প্রপার ওয়েতে, এবং ইউজ করতেই হবে। কারণ আমাদের পক্ষে সম্ভব না 1 কাপ দই খেলে হয়তো বলছে যে 130 ml এর ওপরে 130 ml এর ওপরে আপনার ক্যালসিয়াম রইল, কিন্তু সেটা অ্যাবজর্ব করলো কি করলো না আমি জানি না, কারণ আমি ভিটামিন ডি তার সঙ্গে নিয়েছি কি নিইনি আমি সেটাও জানি না। তো আমি যেভাবেই চলি না কেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই হাড়টাকে মজবুত রাখা, সুস্থ রাখা। তার জন্য আমার প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম, আর আমার প্রয়োজন হচ্ছে ভিটামিন ডি, যে এই ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে এবং আমার বোনসটাকে স্ট্রং করবে। তাই এই দুটো যদি আমি নিই, এই কাজটা যদি আমরা এই ক্যালসিয়ামটাকে একে ঠিকঠাক করে প্রোভাইড করতে পারি,
তাহলে অটোমেটিক্যালি এ নিজের স্ট্রাকচারটা ধরে রাখতে পারবে। কিন্তু আমাদের প্রথম থেকেই মনে রাখতে হবে আমাদের বোনস ফর্ম করে হচ্ছে 30 অবধি, আপ টু 30 ইয়ার্স আমাদের বোনস তার গঠন তৈরি করতেই থাকে। কিন্তু দেন আফটার 30, বিফোর 30, আপ টু 30 অবধি ও যখন ফর্ম করে নিল, আফটার 30 সে ওটাকে কী করতে থাকে, সে আর তৈরি করার জায়গায় থাকে না, তখন তার থেকে রিলিজ হতে থাকে, সে আস্তে আস্তে তার ডেন্সিটি কমতে থাকে তার। কিন্তু সেটাকে সেই ডেন্সিটি যাতে না কমে সেই কারণেই আমরা বোনসটাকে ভালোভাবে যাতে রাখতে পারি, তার জন্য আমাদের আলাদা করে বাইরে থেকে সাপ্লিমেন্ট নেওয়া বা সেই ফুডগুলোকে ব্যবহার করা যে ফুডগুলো আমাদের হাড়টাকে শক্ত রাখবে। আর এছাড়া হচ্ছে যে আমরা অনেকেই যে জিনিসটা করে থাকি সেটা হচ্ছে অনেকেই চিপস এই সেই যেগুলো খাওয়া হয় প্যাকেজ ফুড খেলে লোকে বলছে যে হ্যাঁ ওটা তো বাইরের ফুড, ওটা জাঙ্ক ফুড, ওগুলো খেও না, ওর মধ্যে অনেক তেল থাকছে, অনেক সত্যিই থাকছে ওগুলো। কিন্তু তাও আমরা ওই হ্যাবিটটা চেঞ্জ করাতে পারি না, আমরা নিজেরাও করি এবং আমাদের জুনিয়রগুলোও করতে থাকে। তো ওই জিনিসটাকে আমাদের অ্যাভয়েড করা, বিশেষ করে আফটার 40 অ্যাভয়েড করা উচিত এই জন্য, কারণ আমাদের সোডিয়াম ওই যে ধরনের জাঙ্ক ফুড আমরা নিই তাতে সবেতেই সোডিয়ামটা অনেক বেশি থাকে। আর সোডিয়াম যখন বেশি হয়ে যায়, সোডিয়াম আর ক্যালসিয়াম বোনসে একসাথে থাকে। এবার যখন সোডিয়াম আর ক্যালসিয়াম দুজনে আসতে থাকে এবং সোডিয়ামের পরিমাণ বাড়তে থাকে, তখন ক্যালসিয়াম আস্তে আস্তে রিডিউস হতে থাকে এবং ক্যালসিয়ামের পরিমাণও কমতে থাকে, যার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তখন সোডিয়ামটা আমাদের অটোমেটিক্যালি বোনসের জন্য খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, কারণ সে ক্যালসিয়ামকে রিমুভ করার চেষ্টা করছে। তাই জন্য আমাদের উচিত যে লো সল্টেড ফুড খাওয়া, ফ্রাইড ফুড অ্যাভয়েড করাটা আমরা সবাই জানি, কিন্তু করাটাও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তবুও আমরা চেষ্টা করব ফ্রাইড ফুড অ্যাভয়েড করা আর লো সোডিয়াম খাবার খাওয়া। তাহলে আমরা অনেকের সময় দেখেছি যে আমাদের হয়তো সোডিয়াম ডিসএফিসিয়েন্সি হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় যে সেক্ষেত্রে নার্ভের অনেক সমস্যা হয়। সেটা যেটুকু প্রয়োজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে সেইটুকু প্রয়োজন মতোই নুন ব্যবহার করা উচিত। বেশি নুন আমাদের হাড়ের ক্ষতি করে। আর আমাদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মানে আমাদের হাড়ের যন্ত্রণা, এই যে বোনস পেন যেটা, এটা অত্যন্ত ক্ষতিকারক, বিশেষ করে নি জয়েন্ট, আমাদের সার্ভাইকাল পেন, আমাদের শোল্ডার পেন, এগুলো। তাই আমাদের ক্ষেত্রে আমাদের প্রথমেই যে জিনিসটা, কিছু জিনিস আমি এখন বলি যেগুলো আমাদের বোন হেলথের জন্য ভালো, সেটা হচ্ছে যে জিনিসগুলো আমরা খেতে পারি এবং খাবার জন্য ভালো, সেটা হচ্ছে প্রথমেই শাকসবজি। সবুজ শাকসবজির কোনো বিকল্প হয় না, তার মধ্যে আমি বিভিন্ন ধরনের ভাইটামিনস মিনারেলস সবগুলো পাই এবং আমাদের বোনসের জন্য সমস্ত ধরনের ভাইটামিনস মিনারেলস প্রয়োজন। তো সেই ভাইটামিনস আর মিনারেলস দেওয়ার জন্য আমাদের সমস্ত ধরনের শাকসবজি খেতে হবে। আর যেহেতু ক্যালসিয়াম নিতেই হবে, ক্যালসিয়ামের জন্য আমাদের দুগ্ধজাত যে কোনো প্রোডাক্ট সেটা ইউজ করতে হবে। দই বিশেষ করে টক দই, যে জিনিসটা আমাদের সবসময় ডায়েটে রাখা উচিত, যে মর্নিংয়ে আমরা ব্রেকফাস্টের সময় টক দই, তার সঙ্গে ওটস, তার সঙ্গে সামান্য কিছু ফ্রুটস বা যেটা যার পসিবল, সবাইকার ক্ষেত্রে সবসময় সব কিছু পসিবল হয়ে ওঠে না, যেটা পসিবল হবে সেই ধরনের জিনিস রাখা। বিশেষ করে এখন গরম পড়েছে এবং আমরা যখন বাড়িতে দই তৈরি করি, দইয়ের যে ফার্মেন্টেশন হয় তাতে যে ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়, আমরা সবাই যে প্রোবায়োটিকের ব্যাপারটা জানি, এই জিনিসটা প্রোবায়োটিক, এই যে ব্যাকটেরিয়াগুলোও তৈরি হয় হচ্ছে দই ফার্মেন্টেশনের সময় যে ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ধরনের ব্যাকটেরিয়া। তা আমরা যখন এটা কনজিউম করি, এই ব্যাকটেরিয়াটা যতটা আমাদের অ্যাবডোমিনাল হেলথের খেয়াল রাখে, ততটাই আমাদের বোনসেরও খেয়াল রাখে। এই ব্যাকটেরিয়াগুলো আমার বোনসটাকে হেলদি করার জন্য সাহায্য করে। তার জন্য টক দই অত্যন্ত ইম্পর্টেন্ট একটা খাবার, যেটা আমরা নিতেই পারি। এছাড়াও যে কোনো দুধের প্রোডাক্ট, আর আমাদের ডিম আমরা যারা খাই, ডিম যারা ভালোবাসি, ডিম খাওয়াটাও খুব প্রয়োজনীয়। ডিমের মধ্যে যে ধরনের ভাইটামিনসগুলো থাকে, সেই ভাইটামিনসগুলো আমরা সবাই জানি যে সুষম খাদ্য হিসেবে দুধকে যেমন ধরা হয়, সেরকমই একজন অসুস্থ রোগীর জন্য ডিম এবং একটা ফ্রুটস সেটাকেও ধরা হয়। তা ডিমও সেম জিনিস, যেখানে আমাদের হাড়ের প্রয়োজনীয় মিনারেলসগুলো এবং ভাইটামিনসগুলো প্রোভাইড করে থাকে। তাই ম্যাক্সিমাম 2টো ডিম খাওয়া যেতে পারে, নাহলে ডিম আবার কোলেস্টেরল বাড়িয়ে দেয়, যেহেতু ডিমের মধ্যে আমরা জানি যে ডিমে যে কুসুমটা থাকে সে আমাদের কোলেস্টেরলটা ইনক্রিজ করে দেয়। আর প্রোটিনের জন্য সাদা পার্টটা হচ্ছে প্রোটিন পার্ট, যেটা আমরা ইনটেক করতেই পারি, প্রোটিন হিসেবে নিতে পারি। কিন্তু আমরা ম্যাক্সিমাম 2টো ডিম, এর বেশি ডিম না নেওয়াই ভালো, পুরো হোল ডিম সেক্ষেত্রে না নেওয়াই ভালো। এছাড়া বিভিন্ন ধরনের নাটস যেমন আমন্ডস, আখরোট আমরা খেতে পারি আমাদের বোন হেলথটাকে ভালো রাখার জন্য। এছাড়া স্পিনাচ, আমরা এর আগে অনেকেই হয়তো ছোটোবেলায়
ওই একটা কার্টুন হতো, সেই কার্টুনটা দেখেছিলাম, পাপায়েট না কি একটা কার্টুন হতো, হ্যাঁ ওইটা দেখেছি। ওইটাতে যে ড্রিঙ্কসটা দেখানো হতো, গ্রিন কালারের একটা ড্রিঙ্কস, সেটা অ্যাকচুয়াল স্পিনাচটাকেই মেনশন করা হতো, কারণ ওটার মধ্যে এতটাই হেলদি গুণ আছে যে জিনিসগুলো আমরা ওর থেকে নিতে পারি। তাই সবসময় যে পালং শাক এই ধরনের খাবারটা, পালং শাক যদিও যখন আমাদের কাছে অ্যাভেল হবে সেটা যেন আমরা টেক করি, মানে সবসময় যেন আমরা নিয়ে থাকি, সেটা আমাদের বোনসের জন্যও ভালো এবং আমাদের শরীরের মধ্যে আয়রনের ঘাটতিটাও অনেকটা মেটায়। এছাড়া বোনসের একটা বড় পার্ট আমি যেটা মিস করে গেছি এই আয়রন ঘাটতি থেকে বলতে গিয়ে, বোনস জীবিত না মৃত। আমরা যদি ম্যাক্সিমাম মানুষের কাছে জিজ্ঞেস করি একটা বোন সেটা জীবিত না মৃত, আমি জানি না, আমি কোনো এই কোশ্চেনটা কারোর কাছে করিনি। যখন আমার কাছে এসেছিলো কোশ্চেনটা তখন আমি নিজে নেট ফেট সার্চ করে তখন দেখলাম যে হ্যাঁ বোনস তো জীবিতই, সে তো লেন্থে বাড়ছে। আমার ছোটো বাচ্চাটা আজকে এত বড় হয়ে গেছে, সে যখন বড় হচ্ছে সেও লেন্থে বাড়ছে, তা সে জীবিত, তার মধ্যে অ্যালাইভ সেল থাকে। এবং আমরা জানি যে সেই অ্যালাইভ সেলগুলো যেগুলো আমরা বলি অস্থি মজ্জা, যেখান থেকে যেটা স্টেম সেল, যেখান থেকে ব্লাড তৈরি হচ্ছে, তা বোনসের একটা বড় ভাগ যে কাজটা বোনস করে থাকে সেটা হচ্ছে আমাদের শরীরে রক্ত তৈরি করার জন্য রক্ত তৈরি করে থাকে। শুধু যে সে রেড ব্লাড সেলস বা আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করে তা নয়, তার সঙ্গে শ্বেত রক্তকণিকাও তৈরি করে থাকে। এবং সেই জন্য বোনসের গুরুত্ব সবসময় অপরিহার্য। তাই জন্য যে একটা রোগা মানুষ তার সেক্ষেত্রে তার যে শক্তি কম, আর একটা মোটা মানুষ অনেক মোটা অনেক লম্বা মানুষ তার শক্তি বেশি, তা নয়। ভগবান যখন আমাদের পাঠিয়েছে সবাইকে ইকুয়াল করেই পাঠিয়েছে, প্রত্যেকের মধ্যে সব দিয়ে দিয়েছে, শুধু নিজেদেরকে খেয়াল রাখতে হবে এটাতে তাদের অ্যাক্টিভিটিগুলো ঠিক থাকে এবং তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যেন আমাদের শরীরের মধ্যে সেগুলো প্রোভাইড করতে পারে। তাই জন্য বোনসকে আমাদের সবসময় খুব ভালোভাবে টেক কেয়ার করা উচিত। যে জিনিসটাই আমরা সবার আগে অ্যাভয়েড করি, মুখটা চকচকে করে নিই, চুলটা চকচকে করে নিই, কিন্তু বোনসটার কথাটা ভুলে যায় যে সেটাকেও ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। হাতে পাই না তো তাই জন্য ধোয়া মোছা হয় না, কিন্তু সেটাকে খাদ্য দিয়ে, বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে এবং নিজেদের বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে সেটাকে পরিষ্কার করে রাখতে হবে আমাদেরকে। যাই হোক, এই বোনসটাকে ভালো রাখার জন্য আমরা যে খাবারগুলো নেবো তার মধ্যে প্রথম খাবারই হচ্ছে ক্যালসিয়াম। সেটা আমরা মাথায় রাখবো এবং আমাদের প্রত্যেকের কাছে আমাদের বন্ধু ফোনটি আছে, যে গুগলে আমরা সার্চ করলে ক্যালসিয়ামের যে সোর্স ফুডগুলো আছে সেগুলো আমরা পাবো এবং সেগুলোকে প্রতিদিন অন্ততপক্ষে 2 টাইমে ডায়েটে রাখবো। সেটা খেলে আমাদের অন্ততপক্ষে কিছুটা রিলিফ পাবো হয়তো পেনগুলো থেকে। আর তার সঙ্গে ভিটামিন ডিটা আমরা যোগ করব এবং সেটা নেব। আর আমরা বললাম বোনসে থাকে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ফসফরাসেরও একটা গুরুত্ব রয়েছে। তা এই ধরনের যে ধরনের মানে মিনারেলসগুলো যেগুলো আমাদের কাছে আছে সেগুলো তো আমরা সব জায়গা থেকে অনেক অনেক পরিমাণ পাই না, কিন্তু সেগুলো আমরা পেতে পারি ওই যে দুধ, দই আর আমাদের ডিম, এই ধরনের জিনিসপত্রগুলো থেকে আমরা ওগুলো পেতে পারি। তা এই খাবারগুলো আমরা রাখবো। আর প্রচুর পরিমাণে সবজি যেগুলো আমরা নেব যাতে আমরা বোন সেলটাকে ভালো রাখতে পারি। আর যে জিনিসটা আমরা করব না বা অ্যাভয়েড করব সেই জিনিসটা হচ্ছে বোনসের প্রথম শত্রু হচ্ছে নুন, সোডিয়ামটাকে আমরা অনেকটা চেষ্টা করব যে যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়ার। আমাদের কাছে সাদা দুটো বিষ হচ্ছে, একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে নুন। আর এই চিনি আর নুন এই দুটো জিনিসকে বর্জন করাটাও খুব কঠিন আমাদের লাইফে, কারণ এটা এক হচ্ছে আমরা অ্যাডিক্টেড হয়ে যাই, কারণ আমি নিজেই প্রচণ্ড মিষ্টির অ্যাডিক্টেড, আর মিষ্টি না খেলে আমি পারি না থাকতে। তা একটা ছোট্ট কথা বলি, আমি বেশ কিছু বছর আগে যখন নৈনিতাল বেড়াতে গেছিলাম, অনেকগুলো দিন ঘুরেছি। ঘোরার পরে লাস্টে যখন আমরা মুন্সিয়ারি থেকে নৈনিতাল নামছি তখন মনে হচ্ছে যে থাকা যাচ্ছে না, একটা মিষ্টি খাই। কিন্তু ওখানকার মিষ্টি মানেই হচ্ছে আটা ময়দা এই ধরনের মিষ্টি, আমরা যে ছানা রসের মিষ্টি খাই সেই ধরনের মিষ্টি নেই, তা ওইরকম তৃপ্তিও নেই। তো যে একটা জায়গায় যখন নেমেছি সেখানে ওরা আমাকে বলে যে একটাই হলদিরামের রসগোল্লা আছে দিদি, আপনি ওটা খাবেন? আমি বলছি তাই দিন, একটুখানি একটু খাই। মানে এতটাই অ্যাডিকশন আমার মিষ্টির প্রতি যে আমি মানে সেটাকে কিছুতেই ছাড়তে পারছি, কিন্তু চেষ্টা চলছে ছাড়ার। তো যাই হোক, এবার ওই মিষ্টিটা
আর চিনি, নুন, এই জিনিসগুলো আমাদেরকে অনেক পরিমাণে বর্জন করার চেষ্টা করতে হবে, যেটা আমাদের হেলথটাকে আরও ভালো রাখবে। সব ক্ষেত্রে নুন হয়তো লোকে বলবে যে প্রেশার এসে সবের জন্যই নুন ছাড়াটা প্রয়োজন। নুন আর চিনি দুটো জিনিস ছাড়তে পারলে আমরা অনেক জিনিসের মানে অনেক ধরনের শরীরের রোগ থেকে মুক্তি পাবো। আর তার সঙ্গে অত্যধিক কার্বোহাইড্রেট, যেটা আমরা প্রোটিন খাই, আমরা ভালো ফ্যাটগুলো নিই, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অত্যধিক কার্বোহাইড্রেট যেটা শরীরে আমাদের যে সকলের যে মেদটা, সেই মেদটা বাড়ে হচ্ছে কার্বোহাইড্রেটেই। প্রোটিন মাসেল তৈরি করে, মিনারেলস, ক্যালসিয়াম এরা বোনস তৈরি করে, কিন্তু কার্বোহাইড্রেট আমাদের এনার্জি দেয়। যে পরিমাণ এনার্জি নেওয়ার জন্য খাবার এতটা খাই, কিন্তু সেই পরিমাণ এনার্জি লাগেও না, খরচাও করি না, তাই পুরোটাই স্টোর হতে থাকে। তাই জন্য কার্বোহাইড্রেটটা একটু কমিয়ে নেওয়া ভালো। আর হচ্ছে আমরা যে কাজগুলো করব না যাতে আমার বোনসটা খারাপ না হয় সেই চেষ্টা করব, সেটা হচ্ছে স্মোকিং, ড্রিঙ্কিং, আর বিশেষ করে যারা ড্রিঙ্ক করে সোডা দিয়ে, সোডা আর ড্রিঙ্কের কম্বিনেশন, এই দুটো মারাত্মক। এটা কিন্তু হাড়কে দুর্বল করতে আরও বেশি এক ধাপ এগিয়ে যায়। তাই জন্য সোডার সাথে সোডা মানে আমি এমনি ড্রিঙ্কের সাথে সোডা ছাড়াও বলছি, যে ধরনের আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, সেই কোল্ড ড্রিঙ্কসগুলোও তাই হাড়কে ক্ষয় করার এক ধাপ এগিয়ে দেয়। অন্য খাবার যদি একটু স্লোতে করে তো এরা এক ধাপ এগিয়ে করবে, তাড়াতাড়ি করবে এই কাজগুলো। তাই এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া বা এই সোডার সঙ্গে অ্যালকোহল নেওয়া, এই ব্যাপারটাকে অ্যাভয়েড করা ভালো। আর মহিলাদের ক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের কিছু পশ্চার আছে যেগুলো মেনটেন করে চলা উচিত। পা ভাঁজ করা বা দ্রুত গতিতে সিঁড়িতে ওঠানামা করা, যে জিনিসটা আগে অ্যাভয়েড করা উচিত। একটা বয়সের পর দ্রুত গতিতে সিঁড়িতে ওঠানামা করার প্রয়োজন নেই। একটা স্টেপে দুটো করে স্টেপ, মানে একটা পা রেখে আরেকটা পা রেখে তারপরে আবার আরেকটা পা রেখে উঠতে হবে। হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু সেটা মেনটেন করার চেষ্টা করতে হবে। এটা যতটা আমরা মেনটেন করবো, আমরা নি পেন থেকে ততটা রিলিফ পাবো। আর যত তাড়াতাড়ি আমরা হাঁটুতে জোর দিয়ে উঠতে যাব, হাঁটুর উপর প্রেশার পড়বে, লিগামেন্টে প্রেশার পড়বে, ভেতরে যে কার্টিলেজগুলো আছে কার্টিলেজে প্রেশার পড়বে এবং সেগুলো ড্যামেজ হতে থাকবে। এই ড্যামেজটা বারবার হতে ওরা রিকভারি করতে পারবে না। আমি হয়তো পরের বার যখন আসবো প্রত্যেকটা জয়েন্ট নিয়ে বলবো, তখন বলবো যে আমাদের যে ফ্লুইডটা আছে না, এই ফ্লুইডের মধ্যে যে অ্যালাইভ সেল আছে, আমরা জানি তো যে আমাদের যে মিউটেশন হয়, মিউটেশন পদ্ধতিতে কি সেলটা বাড়তে থাকে, কিন্তু এখানেও সেই সেল আছে, বাট সেলগুলো জেলি লেয়ারে আছে এবং খুব কম সংখ্যক আছে, যার জন্য ওদের পক্ষে অত তাড়াতাড়ি বেড়ে ওঠা সম্ভব হয় না। অনেকেই বলে থাকবে যে কার্টিলেজ একবার নষ্ট হয়ে গেলে আর হয় না। আমি এখনও অবধি যেটুকু পড়েছি বা যেটুকু আমার নলেজে আছে, কার্টিলেজ রিকভারি করা সম্ভব, কারণ তার মধ্যে তো অ্যালাইভ সেল আছে। কিন্তু অ্যালাইভ সেলের লেয়ারটা, যে লেয়ারটা তলায় আছে, ততদূর অবধি পৌঁছানো এবং তার মিউটেশন যখন হবে সেটা খুব ধীর গতিতে হয়। তাই জন্য কার্টিলেজ যখন তৈরি হয় সেও খুবই ধীর গতিতে হয়। যে আপনার একটা কেটে গেল সেটা খুব তাড়াতাড়ি যেমন হিল হয়ে যায়, একটা কার্টিলেজ যদি ড্যামেজ হয়ে যায় সে অত তাড়াতাড়ি হিল হবে না, কিন্তু তার যদি প্রপার কেয়ার নেওয়া যায় সেও হিল হতে পারে, কিন্তু সময় সাপেক্ষ। তাই প্রথম থেকেই আমরা এখন থেকেই চেষ্টা করব যতটুকু বেঁচে আছে তার যত্ন নিতে, তাকে প্রিভেন্ট করতে, এবং সে যাতে আর ড্যামেজ না হয় বা একটু ফুলে ফেপে উঠতে পারে তার চেষ্টা করতে। তার জন্য আমরা অবশ্যই বোন হেলথের ক্ষেত্রে বারবার ভাববো, এবং আমাদের যে সমস্ত যারা আছেন যে ডক্টররা, তাদের থেকে কনসাল্ট করব যাতে এই বোন হেলথ সম্বন্ধে আরও বেটার কিছু জানতে পারি আমরা। তাই এছাড়া এই খাবারের মধ্যে মেনলি বোনসের জন্য এক্সট্রা কিছু বলার নেই। মেন হচ্ছে যে আমাকে অ্যাভয়েড করতে হবে সোডিয়াম, নিতে হবে ক্যালসিয়াম আর ভিটামিন ডি, আর তার সঙ্গে আদার যে মিনারেলস, যেহেতু আমরা বললাম ক্যালসিয়াম ফসফেট সাথে এই বিভিন্ন ধরনের মিনারেলস সমস্ত কিছু দিয়ে, ইভেন সোডিয়ামও থাকে আমাদের হাড়ে, কিন্তু সেটার পরিমাণ যখন বেড়ে যায় তখন সে ক্যালসিয়ামকে রিমুভ করতে থাকে এবং আমাদের হাড়টা ভঙ্গুর করে দিতে থাকে। তাই জন্য আমরা চেষ্টা করব যে হাড়টাকে সুস্থ রাখতে মেন সোডিয়াম জিনিসটাকে কম করে দেওয়ার এবং ভাইটামিনস মিনারেলস যা যা আছে সেগুলো বেশি পরিমাণে ইনটেক করার। এছাড়া প্রত্যেকটা জয়েন্ট নিয়ে আলাদা করে এই মুহূর্তে কিছু বলার নেই, তবুও প্রত্যেকটা জয়েন্টে খেয়াল রাখবো। খেয়াল রাখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ। প্রত্যেকে আমরা প্রতিদিন একটু করে, বিশেষ করে পুরুষরা শোল্ডার এক্সারসাইজ অবশ্যই করবেন। আমার নলেজে যেটুকু আছে, আমি খুব অল্প সময় চাকরি করছি, তাতেও যেটুকু নলেজে আছে, এই শোল্ডার পেন নিয়ে আসে হচ্ছে পুরুষরা আমাদের কাছে বেশি। ওদের শোল্ডার পেন হয়, এবং এই যে পেনটা হয় এটার জন্য হাড়ের ডাক্তারের কাছে এক্স রে করেও লাভ হবে না,
মানে বা গিয়ে পরে অন্য এক্সট্রা কোনো ট্রিটমেন্টও নেই, ওই হচ্ছে বোনসের কেয়ার করতে হবে আর এক্সারসাইজ করতে হবে। এবং সেই এক্সারসাইজের ক্ষেত্রে যে ধরনের এক্সারসাইজ আমরা হয়তো ইউটিউবেও পাবো, বা আমরা যদি কারো কাছে কোনো ফিজিওথেরাপিস্টদের পরিচিত হয়ে থাকে তাদের কাছ থেকে জেনে নেবো বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে যেটা করলেই রিলিফ পাওয়া যাবে, এবং সেটা যেন করা হয়, সেটা করলে ভালো থাকবে সবাই। তাই ন্যূনতম কিছু এক্সারসাইজ করা, ঠিকঠাক খাবার গ্রহণ করা যেগুলো আমাদের বোনস হেলথকে ভালো রাখবে। অবশ্যই তার সঙ্গে দেখে নিতে হবে তার বোনস ডেনসিটি কেমন আছে, তার ক্যালসিয়াম কতটা লাগতে পারে না লাগতে পারে, সেই চেকগুলো একটু করে নিতে হয়। ইভেন আমাদের সবসময়তেই উচিত যে আফটার 40 প্রতি বছরে একটা করে হেলথ চেক আপ ছোটোখাটো করে রাখা উচিত, যেগুলো থেকে আমাদের নলেজে থাকবে আমাদের এই সমস্যাগুলো আছে। তাতে ফার্দার যদি আচমকা কারোর একটা বুকে ব্যথা হলো কিন্তু আমার নলেজেই নেই যে আমার ওই মানুষটার যে কোলেস্টেরলটা হাই আছে আমার নলেজে নেই, তাহলে সেটা আমাদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে আসতে পারে। কিন্তু আমার যদি সেই নলেজে থাকে যে না এই মানুষটার তো কোলেস্টেরলটা বেশি আছে, তাহলে একে এক্ষুনি আমি হসপিটালে নিয়ে যাই, তাই সেই টাইমে আমি এই কাজটা করতে পারবো। তাই সব ডাক্তারকে এড়িয়ে চলার কিছু নেই, আবার সব কিছুতে ডাক্তারের কাছে ছুটে যাওয়ারও কিছু নেই। কিছুটা নিজের মানে পরিস্থিতি অনুযায়ী নিজের বুদ্ধি আর নিজের যেটুকু মনে হবে যে হ্যাঁ এইটা আমার প্রয়োজন, প্রত্যেক বছরে একবার করে ডাক্তারি চেক আপ এইটুকু করিয়ে নিই এবং আমাদের এই প্রয়োজনীয় কাজগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা আমাদের বোন হেলথটাকে ভালো রাখতে পারবো।